তাই না? ওয়াইফ যখন হাজবেন্ডের প্রতি লয়াল থাকবে এবং হাজবেন্ডের সঙ্গে বসবাস করবে তখন হচ্ছে তিনি মেইনটেনেন্স চাইতে পারবেন। তিনি কোনো রিজনেবল কারণ ছাড়া যদি হাজবেন্ডের কাছ থেকে আলাদা বসবাস করেন তবে তিনি হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স পাওয়ার অধিকার রাখেন না। কোনো রিজনেবল কারণ ছাড়া যদি হাজবেন্ডের কাছ থেকে তিনি আলাদা থাকেন তবে তিনি মেইনটেনেন্স চাইতে পারবেন না। তবে কোনো কারণে এই যেমন ধরো মানে পারিবারিক কলহ বা এগুলো খুব স্বাভাবিক বিষয়, এগুলোর কারণে কোনো ওয়াইফ যদি চলে যান হাজবেন্ডের কাছ থেকে আলাদা কিছুদিন থাকে এবং যখন চলে যান হাজবেন্ডের কাছ থেকে আলাদা থাকে হাজবেন্ড কিন্তু মেইনটেনেন্স দিতে বাধ্য না, কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন আবার তার সেই অধিকারটা জমা, তখন হাজবেন্ডকে আবার তার মেইনটেনেন্সটা দিতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, ওয়াইফ যখন আলাদা বসবাস করবে তিনি মোরাল জীবন যাপন করবেন, তিনি মোরাল জীবন যাপন করবেন। ধরো কোনো ওয়াইফ, এটা আজকাল অনেক বেশি শোনা যায়, কোনো ওয়াইফ তার এক্সট্রা ম্যারিটাল রিলেশনের জন্য হাজবেন্ডের কাছ থেকে আলাদা থাকছেন, আবার হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্সও চাইছেন, সেটা হলে কিছু হবে, রাইট? তাকে একটা মোরাল জীবন যাপন করতে হবে, যে তাদের একটা পরস্পর মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তিনি দূরে আছেন, আবার ফেরত আসছেন, আসলে মেইনটেনেন্স পাবেন, ঠিক আছে? সো সেপারেট থাকার কারণে কিছুদিন তিনি তার হাজবেন্ডের কাছ থেকে আলাদা থেকেছেন, এই জন্য তার মেইনটেনেন্সের অধিকার হারাবেন না। যখনই তিনি ফেরত আসবেন তখন হচ্ছে তার অধিকারটা আবার ফিরে আসবে। কোনো ওয়াইফ যদি মোরাল লাইফ লিড করে সেপারেট বসবাস করার পরে এবং পরে যদি তিনি একটা প্রায়শ্চিত্তের ব্যাপার রয়েছে, প্রায়শ্চিত্ত করার পরে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তখন হাজবেন্ড তাকে একটা বেয়ার মেইনটেনেন্স দিতে পারে। বেয়ার মেইনটেনেন্স হচ্ছে শুধুমাত্র তার সার্ভাইভালের জন্য যেটা দরকার। সাধারণভাবে একজন হাজবেন্ড তার ওয়াইফকে সেটুকু মেইনটেনেন্স দিবে যেটা তার স্বাভাবিক জীবন যখন তার স্ট্যাটাস তার সব কিছুর উপর বেস করে মেইনটেনেন্সের পরিমাণটা নির্ধারিত হবে। কিন্তু কোনো ওয়াইফ যদি ইমোরাল লাইফ লিড করে এবং দূরে থাকে, সেই জন্য যদি তিনি ফিরে আসেন, রিটার্ন করেন স্বাভাবিক জীবন, তখন হচ্ছে সেই পরিমাণ মেইনটেনেন্সটা তিনি পাবেন না। তিনি যেটা পাবেন সেটাকে বলা হয় ফেয়ার মেইনটেনেন্স, আর একটা নাম মাত্র মেইনটেনেন্স, তার সার্ভাইভালের জন্য দরকার সেটুকু মেইনটেনেন্স তিনি পাবেন। তার মানে হচ্ছে একজন ওয়াইফ আলাদা থেকে কোনোভাবে তার হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স চাইতে পারবেন না। যদি মেইনটেনেন্স তিনি চান, মেইনটেনেন্স পাওয়ার অধিকারটা ততক্ষণ থাকে যতক্ষণ তিনি হাজবেন্ডের সঙ্গে বসবাস করেন, স্বাভাবিক জীবন যাপন তারা করেন। এখন এই একসঙ্গে বসবাস করার যে বিষয়টা, এখানে অনেক সময় হয় এই যে বললাম স্বাভাবিক ঝগড়াঝাটি, দৈনন্দিন মানে খুঁটিনাটি ঝামেলা হলো, সেই কারণে কিন্তু একজন ওয়াইফ আলাদা বসবাস করে হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স চাইতে পারছে না। কিন্তু কিছু গ্রাউন্ড রয়েছে যখন হাজবেন্ডের সঙ্গে বসবাস করাটা তার পক্ষে খুবই কঠিন হয়ে যায়, তখন হচ্ছে তিনি হাজবেন্ডের কাছ থেকে আলাদা থেকে মেইনটেনেন্স চাইতে পারবে। এটাকে বলা হয় সেপারেট রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স। মনে রাখবে এই রাইটটা কিন্তু একটা স্ট্যাচুটরি রাইট, এটা কোনো রিলিজিয়াস না। রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স আমরা বলছি অন্য রিলেশনসগুলোর মেইনটেনেন্সের ক্ষেত্রে কোনো মিউচুয়াল রাইটস অবলিগেশনস এরকম কোনো ব্যাপার নেই। ওয়াইফ বা উইডো মেইনটেনেন্সের ক্ষেত্রে এই বিষয়টা আসছে, রাইট? সো ওয়াইফ যতক্ষণ পর্যন্ত মেইনটেনেন্স পাবে ততক্ষণ তিনি হাজবেন্ডের সঙ্গে বসবাস করবেন, লয়াল থাকবেন করবে। তার মানে হচ্ছে তিনি কোনো রিজনেবল কারণ ছাড়া যদি আলাদা বসবাস করেন তবে তিনি হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স চাইতে পারবেন না। তার একটা স্ট্যাটুটরি রাইট রয়েছে যেটাকে বলা হয় রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট। এটা 1946 সালে একটা আইন হয়েছিল, কিন্তু ম্যারিড উইমেনস রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স, কিন্তু ম্যারিড উইমেনস রাইট টু সেপারেট মেইনটেনেন্স এন্ড রেসিডেন্স 1946। 1946 সালে হিন্দু উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট পাস হয়েছে এবং এই আইন
তার হাজবেন্ডের কাছ থেকে দূরে থেকেও মেনটেনেন্স পাবে সেটা হচ্ছে যেমন এমন যদি হয় একটা গ্রাউন্ড রয়েছে হাজবেন্ড সাফারিং ফ্রম এনি ওয়ার্সন ডিজিজ নট কন্ট্রাক্টেড ফ্রম হার্ট হাজবেন্ডের যদি কোনো ছোঁয়াচে রোগ থাকে যেটা হাজবেন্ড ওয়াইফের কাছ থেকে পাননি এবং যেটা তার মধ্যেও সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ধরো এইডস এরকম যদি হয় সেক্ষেত্রে তিনি হাজবেন্ডের কাছ থেকে মানে থাকতে বাধ্য না আলাদা হাজবেন্ডের কাছ থেকে ইন্ডিপেন্ডেন্স চাইতে পারবেন তো আলাদা থাকার প্রথম গ্রাউন্ডটা হচ্ছে যদি হাজবেন্ডের কোনো লস অফ ডিজিজ থাকে নট কন্ট্রাক্টেড ফ্রম হার্ট সেকেন্ডলি হচ্ছে he is guilty of treating her with cruelty মানে রেগুলার যে সবটা সেটা সেকেন্ড রাউন্ড হচ্ছে তিনি যদি if husband treats his wife পরে দেখতে হবে বুঝতেছি না এমন আচরণ করে যে হাজবেন্ডের সঙ্গে বসবাস করাটা তার জন্য রিস্কি হয়ে যায় ধরো ছুরি দিয়ে মারতে আসছেন বা এই ধরনের কিছু থাকে কিছু মানুষ খুব ভায়োলেন্ট কিছু মানুষ থাকে হ্যাঁ এরকম ভায়োলেন্ট যদি থাকে যে হাজবেন্ডের সঙ্গে বসবাস করাটাই তার পক্ষে খুব মানে ডিসেবল হবে এটা কোনো এক্সেপ্ট করে না বসবাস করবে ধরো তার জীবন সংকট রয়েছে লাইফ রিস্ক রয়েছে যে কোনো সময় তিনি কোনো আত্মহত্যার শিকার হতে পারে এই ধরনের যদি হয় তাহলে তিনি হাজবেন্ডের সঙ্গে বসবাস করতে পারবেন যে হাজবেন্ডের সঙ্গে বসবাস করার তাৎপর্য আনসেফ হয় এফেক্টিভ গ্রাউন্ড এরপর হচ্ছে হাজবেন্ড ইজ গিলটি অফ ডিজার্শন কোনো কারণ ছাড়াই হাজবেন্ড কি করছে মানে তার কনসেপ্ট ছাড়াই হচ্ছে তাকে লিড করে চলে গেছে চলে যাওয়ার পরেও ডিজার্শন হচ্ছে অ্যাবান্ডন করে না এটা বিশেষ করে গ্রামের দিকে দেখতে থাকবে মানে কি হাজবেন্ড ইজ গিলটি অফ ডিজার্শন যে কোনো রকম কারণ ছাড়া কোনো রকম নোটিশ ছাড়া আর হাজবেন্ড হচ্ছে ওয়াইফকে রেখে চলে যায় তোমাদের নিজেদের হয়তো যেমন বিশেষ করে আমাদের যেসব ডোমেস্টিক করতে আসেন অনেকে গ্রাম থেকে বেশিরভাগ মহিলাদের দেখবে যে মানে উনি লাস্ট স্টোরিটা এরকম যে হাজবেন্ড তাদের রেখে চলে গেছে আর একটা বিয়ে করেছে এখন আর খোঁজ নিচ্ছে না এখন হাজবেন্ড যদি তার কোনো কনসেপ্ট ছাড়া তাকে করে চলে যায় সেক্ষেত্রে সে আলাদা থাকার পরেও কিন্তু হাজবেন্ডের কাছ থেকে তার মেইনটেনেন্সটা ক্লেম করতে পারে এখানে শি ইজ নট ইন ফল্ট রাইট মোট কথা হচ্ছে যেখানে ওয়াইফ শুড নট বি ইন ফল্ট সেখানেই হচ্ছে ওয়াইফ তার স্ট্যাটুটরি রাইটটা এক্সারসাইজ করতে পারবে এমন যদি হয় একজন ওয়াইফ নিজের কোনো দোষ হয়েছে তাহলে কিন্তু তিনি সেপারেট রেসিডেন্সটা চাইতে পারবেন না হাজবেন্ডের যখন দোষ থাকে তখনই চাইতে পারবেন তাহলে প্রথমটাতে আমরা পাচ্ছি হাজবেন্ডের ছোঁয়াচে রোগ রয়েছে যেটা ওয়াইফের কাছ থেকে দিয়ে সেকেন্ডটা হচ্ছে হাজবেন্ড তার সঙ্গে এমন আচরণ করছে যে হাজবেন্ডের সঙ্গে বসবাস করা তার পক্ষে সেফ না কারণ হচ্ছে হাজবেন্ড তাকে ত্যাগ করে চলে গেছে তার কোনো কনসেপ্ট ছাড়া এরপর আরেকটা গ্রাউন্ড হচ্ছে ইফ হি ম্যারিজ এগেইন যদি তিনি করেন সেক্ষেত্রেও কিন্তু ওয়াইফ আলাদা থেকে মানে ফার্স্ট ওয়াইফ আলাদা থেকে মানে আলাদা রেসিডেন্স এবং মেইনটেনেন্স চাইতে পারবে কনভার্সন হচ্ছে আরেকটা গ্রাউন্ড কনভার্সন হচ্ছে আরেকটা গ্রাউন্ড ইফ দি হাজবেন্ড সিজেস টু বি এ হিন্দু হাজবেন্ড যদি হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হন সেক্ষেত্রেও কিন্তু একজন ওয়াইফ সেপারেট রেসিডেন্স চাইতে পারে তার কারণ হচ্ছে কারণটা কি বলতো কনভার্সনের কারণে কেন তিনি আলাদা রেসিডেন্স এবং মেইনটেনেন্স চাইতে পারবেন ধর্ম এখানে তো হিন্দু ধর্ম যেটা সেটা তাকে প্র্যাকটিস করতে হবে তারপর যে তিনি একটি নন হিন্দু সঙ্গে কিন্তু হিন্দু প্র্যাকটিস করতে পারবেন না তো সেটা হচ্ছে হিন্দুদের কাছ থেকে আলাদা থেকেও কিন্তু তাদের তিনি মেইনটেনেন্সটা চাইতে পারবেন কিন্তু একসঙ্গে থাকতে বাধ্য ধর্ম প্র্যাকটিসের কারণে এরপর আরেকটা গ্রাউন্ড হচ্ছে if the husband lives to concubine habitually resides with her হাজবেন্ড রিম্যারি করলে কিন্তু আলাদা থাকার অধিকার হয় ওয়াইফের ঠিক তেমনি ভাবে
প্রমাণ করতে পারে যে একটা রিজনেবল গ্রাউন্ড আছে তার আলাদা বসবাস করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তিনি কি করতে পারবেন, আলাদা রেসিডেন্স এবং মেইনটেনেন্সের অধিকার চাইতে পারেন আন্ডার দি অ্যাক্ট অফ 1946। সো এগুলো হচ্ছে মোটামুটি স্ট্যাচুটরি রাইট। এগুলো হচ্ছে একজন ওয়াইফের সেপারেট রেসিডেন্স এবং মেইনটেনেন্স পাওয়ার স্ট্যাচুটরি রাইট আন্ডার দি অ্যাক্ট অফ 1946। এই সবগুলো জায়গায় একটা কন্ডিশন রয়েছে, এই অধিকারগুলো পাওয়ার জন্য একটা বিশেষ কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে চেস্টিটি। আলাদা বসবাস করার পর তাকে অবশ্যই একটা মোরাল জীবনযাপন করতে হবে। যদি তিনি আনচেস্ট হন, যদি তিনি ইমোরাল জীবনযাপন করেন, তবে কিন্তু তিনি আলাদা রেসিডেন্সের যে তার অধিকার রয়েছে সেটা তিনি হারাবেন। ঠিক আছে, এই আলাদা বসবাস এবং মেইনটেনেন্সের অধিকারটা ততদিন পর্যন্ত থাকবে, আলাদা রেসিডেন্স এবং মেইনটেনেন্সের অধিকার ততদিন পর্যন্ত থাকবে যতদিন তিনি মোরাল জীবন যাপন করেন। যদি দেখেন আলাদা বসবাসের পর তিনি ইমোরাল জীবন যাপন করছেন, তবে তিনি তার অধিকারটা হারাবেন। ঠিক আছে, যদি ইমোরাল জীবন যাপন করেন তার অধিকারটা এক্সিস্ট করবে না, তবে তিনি ইমোরাল জীবন যাপন করে প্রায়শ্চিত্ত করে একটা স্বাভাবিক জীবনে যদি ফিরে আসেন, তবে সেখানে তিনি কি পাবেন, বেয়ার মেইনটেনেন্স। যেটা তার সার্ভাইভালের জন্য দরকার। যতদিন না পর্যন্ত ওয়াইফের কোনো রিটায়ারি হচ্ছে, অন্য জায়গায় থেকে পর্যন্ত বিয়ে করে দেখো অনেক সময় একটা লম্বা সময় করে মেনটেনেন্স দেওয়ার অধিকার থাকছে, সেটা স্ট্যাচুরি আমি বলছি এটা রিলিজিয়াস অ্যাকশন, রাইট? এটা স্ট্যাচুটরি রাইট, এটা একটা 46 এর আইন দিয়েছে এবং আইন স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে কনভার্সনের কারণে কি করা যায় না, হাজবেন্ডকে তার নিজের যে অবস্থা থাকে তিনি
উমেন্স রাইট প্রপার্টি। কিন্তু Women's Right to Property Act 1937 এই কিন্তু Women's Right to Property Act 1937 একটা বিশেষ কানেকশন আছে উইডোজ রাইট টু মেইনটেনেন্স এর সাথে। বলো তো দেখি কি কানেকশন? একজন পুত্রের সমান সম্পত্তি। যদি একটা অ্যামাউন্ট পর্যন্ত পায় জাস্ট কমন থেকে বলো কেমন হবে? মানে যদি একটা ভালো পরিমাণে যদি এটাই পায় মেইনটেনেন্স পায় তাহলে পুরোটা কি পাবে না। মানে প্রপার্টি ইনহেরিট এক্স্যাক্টলি তুমি কাছাকাছি এসেছো। আমি এটাই জানতে চাইছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে দেখো 1937 সালের আগে মেইনটেনেন্সটা অনেক প্রাথমিক ছিল, 37 সালে পরে কারণ 37 সালের আগে তো উইডো তো মেইনটেনেন্স পাওয়ার মানে প্রপার্টি ইনক্লুড করার সুযোগ ছিল না। সেক্ষেত্রে মেইনটেনেন্স ছাড়া উইডোর কিন্তু আর কোনো উপায় ছিল না, তাই না? 37 সালে এসে যখন হিন্দু উইডোজ মানে উইডোজ রাইট টু প্রপার্টি 1937 হলো, 1937 হচ্ছে বিশেষ করে উইডোর যে মেইনটেনেন্সের অধিকার রিকগনাইজ করা হলো। সেক্ষেত্রে যখন একজন উইডো প্রপার্টি ইনহেরিট করছে তখন কিন্তু তার আলাদা করে আর মেইনটেনেন্সের বিষয় থাকছে না। যেমন 37 এর আগে যেটা হতো তখন ধরো একজন বাবা মারা গেল, একজন হিন্দু মারা গেলে উইডো এবং সান রয়েছে দুইজন মিলে, তাহলে কি হচ্ছে সমস্ত প্রপার্টিটা সানের কাছে চলে এসছে এবং সান প্রপার্টিটা হচ্ছে সাবজেক্ট টু পেইং মেইনটেনেন্স টু মাদার, রাইট? কিন্তু 37 এর পরে কি হলো, প্রপার্টি দুই ভাগ হয়ে গেল, মাও তো প্রপার্টি পাচ্ছেন, সেক্ষেত্রে সানের কিন্তু মাকে মেইনটেনেন্স দেওয়ার অব্লিগেশন আসছে না। ঠিক তেমনি ভাবে অন্য উইডো যারা পাচ্ছেন প্রপার্টি তাদের কিন্তু মেইনটেনেন্সের বিষয়টা অতটা প্রাসঙ্গিক না, রাইট? কিন্তু এখানে 37 এর আইন কিন্তু সব উইডোকে রিকগনাইজ করছে না। হ্যাঁ, কয়েকজন উইডোর কথা বলছে, যেমন সানস উইডো, রাইট? উইডো মানে একজন ব্যক্তি মারা গেছে তার সানস উইডো, তিনজন উইডো সানস উইডো, তিনজন উইডোর কথা বলা আছে। তার মানে হচ্ছে তিনজন উইডো ছাড়া বাকি যে উইডোরা রয়েছে তাদের হচ্ছে মেইনটেনেন্স পাওয়ার অধিকার রয়েছে। যারা প্রপার্টি ইনহেরিট করছেন না তাদের মেইনটেনেন্সটা কোথা থেকে আসে? তাদের মেইনটেনেন্সটা দুই ভাবে আসে। কিরকম? সেটা হচ্ছে পার্সোনালি তারা যাদের সঙ্গে রিলেটেড, যেমন ধরো তাদের যেসব সানরা রয়েছে তাদের মেইনটেনেন্স দিবেন না। আরেকটা হচ্ছে প্রপার্টি, তাদের যে হাজব্যান্ড প্রপার্টি রেখে গেছেন, আউট অফ দ্যাট প্রপার্টি দে আর এন্টাইটেলড টু ক্লেম মেইনটেনেন্স, এটা একটা। আরেকটা হচ্ছে উইডো যদি জয়েন্ট ফ্যামিলির মেম্বার হয়ে থাকে, রাইট? উইডো যদি তার হাজবেন্ড কোনো যদি জয়েন্ট ফ্যামিলির প্রপার্টির মেম্বার হয়ে থাকে, তার হাজবেন্ড যে প্রপার্টিটার সঙ্গে কানেক্টেড ছিলেন সেই প্রপার্টিটা থেকে তিনি মেইনটেনেন্স পাবেন না। তো এগুলো হচ্ছে উইডোর রাইট। 37 এর আগে যখন উইডো কোনো মেইনটেনেন্স কোনো প্রপার্টি ইনহেরিট করার সুযোগ ছিল না, তখন হচ্ছে বিশেষ করে একটি উইডো যে তিনি হচ্ছে কোথা থেকে পাবেন, তার যে সান রয়েছে সেখান থেকে, সানের একটা পার্সোনাল অবলিগেশন হচ্ছে তার মাকে মেইনটেনেন্স প্রোভাইড করার একটা ব্যাপার ছিল। কিন্তু 37 এর পরে যখন প্রপার্টি ইনহেরিট করার সুযোগ আসলো তখন মেইনটেনেন্সের প্রাসঙ্গিকতা কমে গেল। যেসব উইডোরা প্রপার্টি ইনহেরিট করেন না তারা তাদের হাজবেন্ডের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে হচ্ছে তারা মেইনটেনেন্সটা পাবে, ঠিক আছে? সেই প্রপার্টি থেকে তারা মেইনটেনেন্সটা পাবে। So a widow who does not succeed to the estate of her husband as is here entitled to maintenance out of her husband's separate property and also out of property in which he was a co-personer at the time of his death. এই দুটো জায়গায় আমি এগুলো বলেছি, যেসব উইডোরা প্রপার্টি ইনহেরিট করেন না তারা আলাদা তাদের হাজবেন্ডের প্রপার্টি থেকে পাবে, অথবা হাজবেন্ড যেই পার্সোনালি প্রপার্টি মেম্বার ছিল সেই প্রপার্টি থেকে তারা মেইনটেনেন্স পাবে। এখানে একটা জিনিস মনে রাখবে, ওয়াইফের সঙ্গে উইডোর মেইনটেনেন্সের নেচারে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি?
পার্সোনালি মেইনটেনেন্স আমরা যখন বলছি হাজবেন্ডের প্রপার্টি হাজবেন্ডের প্রপার্টি উইডোকে পার্সোনালি মেইনটেনেন্স দিতে কে বাধ্য? সান সম্পত্তিটা পার্সোনাল অবলিগেশন বাকি যে যদি উইডোকে তার ফাদার ইন ল মেইনটেনেন্স দিয়ে থাকে সেটা কি ধরনের অবলিগেশন? মোরাল অবলিগেশন কিন্তু বাধ্য না মোরাল অবলিগেশন দিয়ে থাকে আবার আউট অফ হাজবেন্ডস প্রপার্টি যদি হয় যারা হাজবেন্ডের প্রপার্টি ওন করেছে সেটা হচ্ছে legal obligation depends on the possession of property so personal obligation একমাত্র উইডোর যে তার উপর আছে অন্য কারো কিছু পার্সোনাল অবলিগেশন নেই তো উইডোর যে হাজবেন্ড যে জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করছে জয়েন্ট ফ্যামিলি যে প্রপার্টি ছিল সেই প্রপার্টি থেকে উইডো তার মেইনটেনেন্সটা রিয়েলাইজ করতে পারে এখন এটা রিয়েলাইজ করার জন্য উইডোকে কি করতে হবে উইডো হচ্ছে প্রয়োজনে কিন্তু মামলাও করতে পারে যদি তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে উইডোকে মেইনটেনেন্সটা দিয়ে থাকে ফাইন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি উইডোর যে ডিমান্ড উইডোর ক্লেম টু মেইনটেনেন্স ইজ রিফিউজড উইডো ক্যান ফাইল a suit against the person who is holding her deceased husband's property right যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে প্রপার্টিটা দেওয়া হয় ফাইন যদি না দেওয়া হয় মেইনটেনেন্সটা দেওয়া হয় না দিলে তিনি কিন্তু মামলা করতে পারবেন মেইনটেনেন্সটা রিয়েলাইজ করার জন্য উইডোর বসবাসের ভূমিকার আগে বলেছে উইডো ইজ নট বাউন্ড টু স্টে ইন হার হাজবেন্ডস এখানে একটা জিনিস জানিয়েছে unlike wife a widow is not bound to stay in her husband's family house right wife এর মতো একজন উইডো তার হাজবেন্ডের পরিবারে বসবাস করতে বাধ্য না উইডো চাইলে আলাদা বসবাস করতে পারে ওখানে কোনো সমস্যা নেই কিন্তু এখানে কিন্তু আছে কিন্তুটা হচ্ছে হাজবেন্ড যদি কোনো উইল করে যান যে উইডো হ্যাজ টু লিভ in his family house then widow has to leave that house with husband's relatives right husband যদি কোনো উইল করে যান যে তার মৃত্যুর পর তার ওয়াইফকে তার যে পারিবারিক তারা আগে যে ঘরে বসবাস করছিলেন সেই ফ্যামিলি হাউসে থাকবে এবং হাজবেন্ড আত্মীয় স্বজনদের থাকবে সেক্ষেত্রে উইডো ততক্ষণ পর্যন্ত মেইনটেনেন্স পাবে যতক্ষণ এই শর্তটা তিনি পালন করেন যদি না করেন তিনি যদি আলাদা থাকে তবে তিনি মেইনটেনেন্স পাবেন তো এখানে হাজবেন্ডের উইল একটা বিষয় সাধারণভাবে ওয়াইফের মতো করে একজন উইডো হাজবেন্ডের ঘরে বসবাস করতে বাধ্য তিনি আলাদা থাকতে পারেন তার প্যারেন্টস হাউসে থাকতে পারেন কোনো সমস্যা নেই এটি মেইনটেনেন্সটা দিতে পারেন কিন্তু যদি হাজবেন্ড উইল রেখে যে তাকে তার আত্মীয়-স্বজনদের সঙ্গে বসবাস করতে হবে তবে তাকে কিন্তু সেখানে বসবাস করার একটা বাধ্যবাধকতা রয়েছে যেমনিভাবে একজন উইডো ফ্যামিলি হাউসে বসবাস করতে বাধ্য না ঠিক তেমনিভাবে একজন উইডোর অধিকার রয়েছে ফ্যামিলি হাউসে থাকার ওয়াইফের মতো একজন হাজবেন্ডের ফ্যামিলি হাউসে বসবাস করতে বাধ্য না আলাদা থেকে তিনি নিজেকে চাইছেন যদি হয় যে তিনি থাকতে চাইছেন সেক্ষেত্রে কি হাজবেন্ডের আত্মীয়-স্বজনরা তাকে বাধা দিতে পারবেন পারবেন না এখানে একটা বিষয় রয়েছে এই ঘটনাটা খুবই ঘটে থাকে বিশেষ করে যদি উইডো একটু স্ট্রং না হন তখন হচ্ছে বিশেষ করে তিনি যদি উইদাউট ইস্যু হন তখন হাজবেন্ডের যেসব আত্মীয়-স্বজন রয়েছে তাদের একটি টেন্ডেন্সি থাকে কোনোভাবেই উইডোকে সেই ফ্যামিলি হাউস থেকে এভিক্ট করে সেটাকে পজেস করে নেয় এটা করা যায় is up to the widow is her freedom তিনি চাইলে হাজবেন্ডের যে ফ্যামিলি হাউস রয়েছে সেখানে তিনি বসবাস করতে পারেন অথবা নাও করতে পারেন এটা তার স্বাধীনতা রাইট তিনি যদি করতে চান বসবাস তবে তাকে কেউ সেই ঘর থেকে এভিক্ট করতে পারবে না এটা হচ্ছে তার অধিকার
থেকে তিনি মেনটেন্যান্সে পাবেন। এখন দেখো এমন যদি হয় যে প্রপার্টিটা হ্যাভিলি ইনডেফিনিট, প্রপার্টিটা মানে ধরো হাজবেন্ড অনেক ঋণ রেখে গেছে, সেক্ষেত্রে ঋণটা কিন্তু ওয়াইফের মেনটেন্যান্সের আগে প্রায়োরিটি পাবে, সেটা আগে ঋণটা শোধ করতে হবে। ঠিক আছে, হাজবেন্ডের অনেক প্রপার্টি আছে, ঋণও আছে, এখন তুমি ঋণ দেওয়ার আগে তো মেনটেন্যান্স দিতে পারবে না, তাই না? ঋণটা দিয়ে তারপরেই হচ্ছে তোমাকে নির্ধারণ করতে হবে যে ওয়াইফ কি পরিমাণ মেনটেন্যান্স পাবে। ঠিক আছে, সো ঋণটা দেওয়ার পরে যদি দেখা যায় হাজবেন্ডের তেমন কিছু থাকছে না, তাহলে স্বাভাবিকভাবেই মেনটেন্যান্সের পরিমাণ কমে যাবে, রাইট? সো এটা হচ্ছে একটা বিষয়। এবং আরো কতগুলো জিনিস দেখতে হবে, কোনো ঋণ আছে কিনা, তারপর হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফের পাস্ট রিলেশনশিপ কেমন ছিল, এরকম কিছু ব্যাপার। প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে দি ভ্যালু অফ দিস স্টেট। এখন ফার্স্টলি মেনটেন্যান্সের পরিমাণ নির্ধারণ করার জন্য তোমাকে দেখতে হবে ভ্যালু অফ দিস স্টেট। যেই প্রপার্টিটা থেকে ওয়াইফকে মেনটেন্যান্স দিতে হবে সেই প্রপার্টিটার যে ভ্যালু সেটা দেখতে হবে। সেটা দেখার সময় তোমাকে দেখতে হবে যে কোনো ঋণ রয়েছে কিনা, কোনো ঋণ থাকলে আমি সেটা পরিশোধ করতে হবে। এরপর রয়েছে the position and status of the deceased husband and the widow. The position and status of the deceased husband and the widow. একটু আগে আমি ওয়াইফের বেলায় যেটা বলেছি অনেকটা এরকম। The position and status of the deceased husband and the widow. এই যে বললাম একজন হাজবেন্ড তার ওয়াইফকে মেনটেন্যান্স দিতে তার ওয়াইফের স্ট্যাটাস অনুযায়ী, ঠিক তেমনি ভাবে হাজবেন্ডের ক্যাপাসিটি একটু একটা ব্যাপার আছে, তাদের দুটোর মধ্যে ব্যালেন্স করেই হচ্ছে একজন ওয়াইফ মেনটেন্যান্সটা পাবে, রাইট? সো উইডো মেনটেন্যান্সের বেলায় দেখতে হবে স্ট্যাটাস এন্ড পজিশন অফ ডিসিজড হাজবেন্ড এন্ড দি ওয়াইফ। এরপর রয়েছে the resultant ones of the widow, including not only the ordinary expenses of living, but also what she might reasonably expect for religious and other duties incident to the station of her life. Reasonable ones. Once শুধু বলে হবে না, সেটা reasonable হতে হবে। Reasonable ones of the widow. সম্পদের ভ্যালু দেখতে ঋণ বা সবকিছু স্ট্যান্ডার্ড দেখতে, ঠিক তেমনি ভাবে রিজনেবল ওয়ান থাকতে হবে। মানে একজন উইডো রিজনেবল ওয়ান কি ইনক্লুড করে, যেমন ধরো একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডের কল্যাণের জন্য কিছু দান করতে চান বা তার কোনো একটা ধর্মীয় কোনো পূজা আর্চা করতে চান, সেটাও কিন্তু একটা রিজনেবল ওয়ান করা হয়। রিজনেবল ওয়ান টপিক গুলো রিজনেবল ওয়ান করে তার অর্ডিনারি যে এক্সপেন্ডিচার আছে শুধু সেগুলো, অর্ডিনারি এক্সপেন্ডিচার। আচ্ছা, মেইনটেনেন্স কেন লাগে? মেইনটেনেন্সের মেইন পারপাস হচ্ছে অর্ডিনারি এক্সপেন্ডিচার যেটা সেটাকে ফুলফিল করা, তাই না? অর্ডিনারি এক্সপেন্ডিচার ফুলফিল করা, তার মানে হচ্ছে ফুড, ক্লদিং, এটসেট্রা এটসেট্রা এগুলো আছে। এই সঙ্গে বলা হচ্ছে এই তার অর্ডিনারি এক্সপেন্ডিচারের সঙ্গে তার কোনো রিজনেবল ওয়ান্স, এর মধ্যে হচ্ছে তিনি যদি কোনো পূজা আর্চা বা এরকম কিছু করতে চান, স্পিরিচুয়াল বেনিফিট অফার থাকবে, তবে সেটার যে খরচ সেটাও তার মেইনটেনেন্সের অ্যামাউন্ট নির্ধারণ করার জন্য বিবেচনা করতে হবে। Position and status of the deceased husband and widow. এটা হচ্ছে position and status of the deceased husband and widow, তাহলে সামগ্রিক একটা অবস্থা। Position, status, ওই যে বললাম কারো 5,000 টাকা হয়েছে, কারো 50,000 টাকা হয়নি, ডিপেন্ডস অন পজিশন এন্ড পজিশন স্ট্যাটাস, রাইট? সো লাস্টলি হচ্ছে the past relations between her and her husband. The past relation between her and her husband.
আগে, এটাও কিন্তু বিবেচনার একটা বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু জীবন যেমন করছিলেন সেটার উপর কিন্তু মেনটেন্যান্সের পরিমাণ বাড়তেও পারে আবার কমতেও পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া, এগুলো হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া যেগুলোর উপর বেস করে আমরা মেনটেন্যান্সের অ্যামাউন্টটা নির্ধারণ করবো একজন উইডো মেনটেন্যান্স কত পাবে। এই মেনটেন্যান্সের পরিমাণটা বাড়তে অথবা কমতেও পারে, ডিপেন্ডস অন দি সার্কামস্ট্যান্সেস। এই যে পরিমাণটা, এই যে আমরা কতগুলো গ্রাউন্ড পেলাম, এই গ্রাউন্ডগুলো হচ্ছে একজন ওয়াইফের মেনটেন্যান্সের পরিমাণটা নির্ধারণ করছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যামাউন্ট এটা ফিক্স থাকবে নাকি এটা বাড়তেও পারে কমতেও পারে। সার্কামস্ট্যান্সেসের উপর নির্ভর করে এই পরিমাণটা বাড়তে অথবা কমতে পারে। সেটা কি ধরো যেই জমিটা থেকে ওয়াইফের মেনটেন্যান্স দেওয়া ছিল সেই জন্য কিছু অংশ নদীতে ভেঙে গেছে। এখন তুমি যদি মেনটেন্যান্সের পরিমাণ একই রকম রাখো তাহলে আবার ঠিক তেমনি ভাবে পরিমাণ বাড়তেও পারে। ধরো ফ্যামিলি ইনকামটা বেড়েছে, ফ্যামিলি ইজ রাইজিং, তারা কিন্তু এই অবস্থা থেকে হচ্ছে তারা ডেভেলপ করেছে, তাহলে পরিমাণটা বেড়ে যাবে। এখন হচ্ছে এই যে অ্যামাউন্ট অফ মেনটেন্যান্স আমরা বলছি মেবি ইনক্রিজ অর ডিক্রিজ, এটা কি অটোমেটিক্যালি করা যাবে নাকি এর কোনো নিয়ম আছে? অটোমেটিক্যালি করা যাবে না। অটোমেটিক্যালি করা যাবে কখন? যখন একটা ক্ষেত্রে করা যাবে যদি হাজবেন্ড তার উইফকে বলে যান যে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ওয়াইফের মেনটেন্যান্সের পরিমাণ বাড়বে আর অথবা কমবে, একটা ইনারভিউ পজিশন থাকে, তবে সেক্ষেত্রে বাড়াতে কমাতে কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে যদি উইডোর মেনটেন্যান্সের পরিমাণটা যদি কোনো এগ্রিমেন্টের মাধ্যমে নির্ধারিত হয় যে উইডো এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ধরো উইডোকে 10,000 টাকা মেনটেন্যান্স দেওয়া হয় এবং এই এগ্রিমেন্টের মধ্যে একটা ইনারভিউ ক্লজ বলা আছে যে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিমাণ বাড়তে বা কমতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এটা পরিস্থিতি যখন চেঞ্জ হবে তখন বাড়তে বা কমাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখো উইলো নেই, ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট নেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওয়াইফ কোর্টে মামলা করতে পারে যে এখানে আমার মেনটেন্যান্সের পরিমাণটা বাড়ানো হবে, ডিগ্রির মামলা সেটা বাড়তে পারে। ঠিক আছে? সো these are the situation how you can deal with the amount of maintenance able to। ঠিক আছে? সো উইডো মেনটেন্যান্সের দ্বারা আমরা যখন উইডো মেনটেন্যান্সের পরিমাণ নির্ধারণ করব, প্রথমে দেখব I can see many of you are sleeping. Is there anything if I talk which makes the sleepy stuff? চেষ্টা করবো এক মাস চেষ্টা করলে আরে সাদা সারা জীবন তুমি এটাকে অ্যাডভান্টেজ পাবে, এটাও বড় বিচার অনেক কাজ করে
and above. So widows maintenance amount নির্ধারণ করার জন্য তোমাকে দেখতে হবে প্রথমে value of the property, value of the property. তারপর হচ্ছে position and status of the deceased husband and wife, past relationship between husband and wife, and the residual one of the wife. এই চারটা জিনিসের উপর বেস করে আমরা একজন উইডো মেইনটেনেন্সের অ্যামাউন্ট নির্ধারণ করি। এখন এই নির্ধারিত অ্যামাউন্টটা বাড়তেও পারে আবার হচ্ছে কমতেও পারে, কিন্তু মারাত্মক জিনিসটা আমরা স্ট্যাটাস করতে পারবো না, এটা আমাদের সিস্টেমের ভিতর দিয়ে করতে হবে। আজকে উইডো যদি হাজবেন্ড বলে যাচ্ছে এটা মার্কেট তুলতে পারবে, পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহলে সেটা করা যাবে। যদি অ্যারেঞ্জমেন্ট ফর উইডো ফ্যামিলি প্রবলেম এনভায়রনমেন্টের মধ্যে সেখানে একটা ইনঅ্যাক্টিভ প্রসেস থাকে যে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অ্যামাউন্ট বাড়বে বা কমবে, সেক্ষেত্রে ওটা করা যাবে। আর এরকম কোনো কিছু যদি না থাকে তবে কিন্তু মামলা করে সেটাকে বাড়িয়ে কমানোর জন্য মামলা উইডো বলছেন যখন মেনটেন্যান্স পাবে তো ওনার ছেলে নাই, এখন মৃত স্বামীর কোনো সম্পত্তিও নেই, এখন ওনাকে মেনটেন্যান্স কে দেবে আর মেনটেন্যান্স করতে কে পারবে? দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। একজন উইডো আছে, তার ছেলে নেই, তার হচ্ছে হাজবেন্ডের কোনো প্রপার্টিও নেই, সেক্ষেত্রে যদি মেনটেন্যান্স করতে পারে সেক্ষেত্রে এই যে হাজবেন্ডের রিলেশনসের মধ্যে যারা আছে তাদের হচ্ছে একটা মোরাল অবলিগেশন, ফাদার ইন ল যিনি থাকে তার হচ্ছে একটা মোরাল অবলিগেশন জন্মে। ঠিক তেমনি ভাবে তার যদি ফাদার মানে হাজবেন্ডের সাইডে ওরকম কেউ থাকে, মানে ইন অর্ডার অফ প্রপিটিভিটি তাদের একটা মোরাল অবলিগেশন জন্মে। তারা কেউ যদি মোরাল অবলিগেশন পালন না করে তবে হচ্ছে তার ফাদারের যে ফ্যামিলি রয়েছে, তার ফাদার, তার ব্রাদার, তাদের কিন্তু একটা মোরাল অবলিগেশন জন্মে। এটা মোরাল নট লিগাল, প্রপার্টিও নেই, সানও নেই, পার্সোনাল অবলিগেশন লিগাল, প্রপার্টির উপর যেটা ডিপেন্ড করছে সেটাও লিগাল। সো এখানে কোনো লিগাল অবলিগেশন জন্মাচ্ছে না, শুধু মোরাল অবলিগেশন জন্মাচ্ছে। এখন তুমি বলতে পারো মোরাল অবলিগেশন সেটা তো তারা তো দিতে বাধ্য না, রাইট? সেক্ষেত্রে কিছুই করে না, কারণ তাকে যদি তার যে আপনজন আমি ইনলসদের কথা খুব বেশি বলতে চাই না, ইনলসদের কিন্তু তার যে বাবা রয়েছে, বাবা কখনো মেয়েকে ফেলে দেয় না, এবং ভাই যদি রিয়েলি
মানে ফাইল হয় ফাইলও কিন্তু দেয় না। So এখানে হচ্ছে লিগাল অবলিগেশনের বিষয়টা থাকছে না, মোরাল অবলিগেশনটা থাকে। এখন তাকে যদি তার দুই পরিবারের কেউ না থাকে তখন উপরে যিনি আছেন তিনি দেখবেন এখানে আর কোনো শুধু মোরাল অবলিগেশন থাকছে, লিগাল অবলিগেশন থাকছে। আপনি যে বললেন যে শুধুমাত্র ফাদার ইন লয়ের ক্ষেত্রে হচ্ছে মোরাল অবলিগেশন আছে, তবে একটা কেসে বলছে হচ্ছে মতিলাল ভার্সেস রাজাবাসী, ইন্ডিয়ার একটা কেস। ওই কেসে বলা হয়েছে যে ফাদার ইন ল হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মোরালি বাউন্ড, তবে যখন ফাদার ইন ল মারা যাবে তখন হচ্ছে লিগালি বাউন্ড। ওটা তো হচ্ছে পরে, ওটা তো কেস ডিসিশন লাগবে না, ওটা এমনিই বাধ্য। আমি বলেছি যদি প্লিজ বাবা মানে ফাদার ইন ল যদি মোরালি তাকে দিয়ে থাকেন তখন স্বাভাবিকভাবেই ফাদার ইন ল প্রপার্টি যার উপর বর্তাবে তখন তার উপর একটা লিগাল অবলিগেশন তৈরি হবে তাকে দেওয়ার। কিন্তু লিগাল অবলিগেশন ততক্ষণ পর্যন্ত হচ্ছে না যতক্ষণ না ফাদার ইন ল তার মোরাল অবলিগেশনটা মানে পালন করছেন। যখনই তিনি পালন করবেন তার জীবনদশা তখন হচ্ছে তার মৃত্যুর পরে সেটা লিগাল হবে। পালন না করে তাহলে আর আসবে না, যদি তিনি না করেন তাহলে কিন্তু ওটা হবে। সেটা হচ্ছে তাকে মোরাল অবলিগেশন পালন করতে হবে। তারপর হচ্ছে যিনি প্রপার্টিটা পেলেন তিনি প্রপার্টিটা হোল্ড করছেন সাবজেক্ট টু দি পেমেন্ট অফ মেইনটেনেন্স টু উইডো ডটার, রাইট? তখন এটা লিগাল মোরাল অবলিগেশন উইথ লিগাল